নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প প্রতিভা বসুর লেখা। গল্পের নাম অন্ধকারে। বীরেশ্বরকে আমি চিনতুম, বীরেশ্বরকে আমি ভালোবাসতাম। বীরেশ্বর আমার সহপাঠী ছিল। একদিন দুদিন নয়, এক আধ বছরও নয়। সেই প্রেপারেটরি থেকে MA পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছিলাম। যদিও বিষয় আমাদের আলাদা ছিল। বীরেশ্বর রাজনীতির ক্লাস করত আর আমি সাহিত্যের। আমি বীরেশ্বরকে বলতাম, রাজনীতি পড়ো কেন, সাহিত্য না পড়লে শিক্ষিত হবে না। বীরেশ্বর বলতো, সাহিত্য পড়ো কেন, রাজনীতি না পড়লে কুয়োর ব্যাঙ কুয়োতেই থাকবে। দুজনেই তারপরে যার যার বিষয় নিয়ে খুব তর্ক করত। তর্কে না পারলে বীরেশ্বর ভীষণ রেগে যেত। রণে ভঙ্গ দিয়ে বলতো, যাও যাও, মেয়ে হয়ে জন্মেছ, মেয়ে হয়েই থাকো, দয়া করে ছেলেদের সঙ্গে পাল্লা দিতে এসো না। আমিও ছাড়তুম না, বলতুম, পাল্লা দেবার কি আছে, এমন কোনো মেয়ে আজ পর্যন্ত জন্মায়নি যে ছেলেদের বোকামির সঙ্গে পাল্লা দিয়ে জিততে পারে। সবাই জানি ছেলেরা গোয়ার, বেহেট আর অসহিষ্ণু। গায়ে জোর থাকলে যা হয় আর কি। জানো তো, 5 ভাইয়ের মধ্যে ভীমের গায়ে সব থেকে বেশি জোর ছিল। কিন্তু রাগে গড়গড় করতে করতে আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ধূপ দাপ স্থান ত্যাগ করত বীরেশ্বর। আমি হাসতে হাসতে চেঁচিয়ে বলতুম, দুয়ো দুয়ো। বিয়ে পর্যন্ত এই ধরনের একটা ভাব ছিল। তারপরেই ধীরে ধীরে বদল হয়ে গেল সব। আমাদের মনের ভাবও বদলালো, স্বভাবও বদলালো। 17 বছরের আমি 20 বছরে পা দিয়ে অনেক শিষ্ট হয়ে গেলাম। আর বীরেশ্বর রাজনীতির পাল্লায় গা ভাসিয়ে ভারী উদ্দাম হয়ে উঠল। এবং আমরা বুঝতে পারলাম, আমাদের মধ্যে শুধু নিছক সহপাঠীর বা সমবয়সীর বন্ধুত্বের ভালোবাসাই নয়, তার ঊর্ধ্বেও আরও কিছু হয়েছে যার নাম প্রেম বললেও অত্যুক্তি হয় না। কিন্তু আমরা সেটা স্বীকার করতাম না, স্বীকার করতে লজ্জা করত। তবুও কোনো কোনো সময় চোখে চোখে তাকিয়ে হঠাৎ দুজনেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে চুপ করে বসে থাকতাম। কিন্তু এসব অনুভূতি আমাদের অধিক দূর নিয়ে যেতে পারত না। আমরা নিজেরাই এই বাজে পচা সেন্টিমেন্টাল অবস্থাটা কাটিয়ে নড়ে চড়ে একটু সহজ হয়ে বলতাম, দূর ছাই, এমন বৃষ্টি নেমেছে যে কিচ্ছু ভালো লাগে না, চলো ঈর্ষিতা আর নবেন্দুকে ডেকে এনে আমরা ভিজি খানিক্ষণ। অথবা, বাপরে বাপ কি গরম, আজ ক্লাস করতে পারবো না, পালাবো। তারপর একদিন বীরেশ্বর হঠাৎ পড়া ছেড়ে কোথায় যেন চলে গেল। ওর এই ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছিলাম, রাগও করেছিলাম। ক্রুদ্ধ চিত্তে ভেবেছিলাম, এই ছন্নছাড়া নিষ্ঠুর দায়িত্ব জ্ঞানহীন ছেলেটার সঙ্গে আমি কখনো কোনো সংসর্গ রাখব না। মাস 6 মধ্যে পরীক্ষা আসন্ন হলো। আমি বীরেশ্বরের অবিমিশ্রকারিতা ভুলে পড়াশোনায় ডুব দিলাম। তবু মাঝে মাঝে ওর কথা ভেবে আমার মনটা খারাপ হয়ে যেত। ভাবতাম, ছেলেটা কি, অন্তত পরীক্ষাটাও তো দিতে আসতে পারতো। ওর দলের ছেলেরা বলতো, পরীক্ষায় ওর আর বিশ্বাস নেই। এই কথা আমার ভুরুটা কুঁচকে যেত। বলতাম, মানে? তারা বলতো, মানে নেই কিছু, গাধার মতো খেটে পিটে পরীক্ষা দিয়ে হবেটা কি, দেশ যেখানে আছে সেখানেই থাকবে। তা দেশ কি একটা অস্থাবর জিনিস নাকি যে নড়ে চড়ে বেড়াবে? ওরা বলতো, দেশ মানে তো আর মাটির সমুদ্র নয়, প্রাণের মিছিল। প্রাণ কই? রেগে গিয়ে বলতাম, ও বীরেশ্বর তাহলে প্রাণ ভ্রমরাকেই খুঁজতে বেরিয়েছে। তোমরাই বা বিড়বিড় করছো কেন? তোমরাও যাও না সেই অন্বেষণে যোগ দিতে। যাব। তারা কেমন একরকম হাসতো আর বলতো, অন্বেষণের নিশানা কি শুধু একরকম? তা নয়, এখানেই আমাদের কাজ। তখন আমি জানতাম না যে কি কাজ। পরে বোঝা গেল, পরীক্ষার সময় তারা পরীক্ষা ভণ্ডুল করলো, চেয়ার টেবিল ভেঙে, উপাচার্যকে শাসিয়ে, অধ্যাপকদের অপমান করে,
আর এইসব করার পরে হঠাৎ তারা অনুভব করলো দল বেঁধে সাহস করে চলতে পারলে এ জগতে যা খুশি তাই করা যায়। আমরা যারা তাদের দেশ উদ্ধারের এই অভিনব পদ্ধতির সঙ্গে ছিলাম না, তারা বললাম, খুব অন্যায়, কেন তোমরা পরীক্ষাটা নষ্ট করলে? কি তোমাদের লাভ হলো? চেয়ার টেবিল ভাঙা বা গুরুজনদের অসম্মান করার মধ্যেই বা কি এমন বাহাদুরি? অসভ্য, এর নাম রীতিমতো ছোট লোকামি। একটা ছেলে, রামেন্দ্র তার নাম, সে সায়েন্স পড়তো, খুব সর্দারি করছিল দলের মধ্যে। মনে হচ্ছিল এইসব কাণ্ড কারখানার বোধহয় সেই নেতা। সরসে বলল, ভদ্রমহিলা শুনুন, ভদ্রলোক হয়ে তো বহু বছর কাটানো গেল, এবার না হয় একটু ছোট লোক হয়েই দেখা যাক না। 20টা সংকুল ভরপুরা নর্দমার স্থির জলে কিঞ্চিত কম্পন তোলা যায় কিনা? আমার বন্ধু মাধুরী উত্তেজিত গলায় বলল, তা বটে, কম্পন তোমরা না তুললে আর কে তুলবে? নর্দমায় ঢিল ছুঁড়ে ময়লা ছিটকিয়ে সবকিছু অপবিত্র করাই তো তোমাদের ধর্ম। যাও যাও, বেশি এখানে ওস্তাদি করো না। যা বোঝো না তা নিয়ে তোমরাও বেশি কথা বলতে এসো না। দল বল নিয়ে লাল মুখে রামেন্দ্র চলে গেল তর্ক করে। অর্থাৎ তখনও পর্যন্ত আমরা পরস্পরকে পরস্পর এইভাবে আক্রমণ করার মতো বন্ধুত্ব অনুভব করতাম। অবশ্য পরস্পর কথাটা ভুল হলো, কেননা বন্ধুত্বের ভাবটা বোধ হয় আমাদের দিকেই ছিল, ওদের নয়। ওরা খুব দ্রুত বদলে যাচ্ছিল। ওরা কেমন ষড়যন্ত্রের মতো নিজেদের মধ্যে নিজেরা গুটিয়ে থাকতো, মন খুলে কারোর সঙ্গে মিশত না, আগের মতো রাজনীতির তর্ক জুড়ে গলা ফাটাতো না। পরীক্ষা ভণ্ডুল হয়ে যাওয়ার অব্যবহিত পরেই আবার হঠাৎ একদিন ফিরে এলো বীরেশ্বর। দেখা হয়ে গেল করিডরে। আরে তুমি? খুশি হয়ে থমকে দাঁড়ালাম। রাগ অভিমান কিচ্ছু মনে রইল না। বীরেশ্বর তার ঘন চুল আঙুল চালিয়ে বলল, তাহলে চিনতে পেরেছ? আহা, কেবল বাজে কথা। কোথায় ডুবেছিলে? একটা খবর দেওয়া বুঝি কর্তব্য বলে মনে হয়নি? বলতে বলতে হঠাৎ উপলব্ধি করলাম আমার গলাটা কেঁপে যাচ্ছে, আমার চোয়াল ব্যথা করছে। আমি বীরেশ্বরকে ভীষণভাবে ভালোবাসছি। বীরেশ্বর তাকিয়ে থাকলো। সামান্য পরে নিচু গলায় বলল, রাগ করো না, অন্যায় হয়েছে, ক্ষমা করো। আমরা কফি হাউসে গেলাম। লক্ষ্য করলাম বীরেশ্বর অনেক রোগা হয়েছে। তার উচ্চ শক্তির চশমার কাচের ফাঁকে চোখের তারা আরও বেশি চকচক করছে এবং সে খুব অন্যমনস্ক। কফিতে চুমুক দিয়ে বলল, শুনলাম রামেন্দ্রদের সঙ্গে নাকি তোমরা খুব ঝগড়া করো। চুপ করে থেকে বললাম, করি না, করতাম। করো না করতে তার মানে এখন ওদের কার্যকলাপ আর তেমন অসঙ্গত বলে মনে হয় না, তাই কি? না, এখন আমি ওদের ভয় পাই। কেন? মনে হয় ওদের উপর শয়তান ভর করেছে। ওদের মাপ মতো পছন্দ মতো চলন বলন না হলেই ওরা ঘাড় মটকে দেবে। বীরেশ্বর হাসল। মন্দ বলনি কথাটা। হাই তুলল। যে ঘাড় শুধুই একটা মাংসের স্তূপ, সে ঘাড় মটকে দেওয়াই তো ভালো। জগৎ থেকে কিছু আবর্জনা দূর হয়। আমি তাকিয়ে থাকলাম। আমার মুখে কোনো কথা সরল না। বীরেশ্বর বলল, অন্ধ তো আর নও, দেখছো তো বিশ্ব সংসারে বন্দুকের নল আজ ওদের কোথার থেকে কোথায় নিয়ে এসেছে। ওদের বলতে বীরেশ্বর কাদের বলছে তা আমি বন্দুকের নল শুনেই বুঝতে পারলাম। আমার কফি খেতে ভালো লাগছিল না। আমি বীরেশ্বরের চোখে মুখেও ষড়যন্ত্র দেখছিলাম। কোনোদিন খুনি দেখিনি, তবু বীরেশ্বরকে আমার খুনি বলেই মনে হলো। আমি সহসা ওর হাতটা চেপে ধরে বললাম, এই পথ ছাড়ো, এ পথে কোনো আলো নেই। বীরেশ্বর হেসে হেসে বলল, আলো নেই? আলো আনবো। আর ওই যে ঘাড়ের কথা বললে না, কারো কারো ঘাড়ে বড় বেশি চর্বি জমে গেছে, অনেক চর্বি পাওয়া যাবে সেখান থেকে। সেই চর্বিতেই আমরা আলো জ্বালাবো। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। এসব তুমি কি বলছো বীরেশ্বর? আমার ক্ষীণ গলা প্রায় শোনা গেল না। বীরেশ্বর আমার হাত ধরল, বলল, বলছি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখতে এই জঙ্গল ছেড়ে চলে এলাম লোকালয়ে। বীরেশ্বর, বলো, তুমি অবোধের মতো আগুনে ঝাঁপ দিও না। তুমি নির্বোধের মতো কথা বলো না। আমি তোমার মঙ্গল চাই, আমিও তোমাকে চাই। আমার আপত্তি নেই, তুমি আমাদের বাড়ি চলো,
আমি আমার মা বাবাকে বলবো। কি বলবে? আমাদের বিয়ের কথা। বিয়ে? হ্যাঁ, আমি এই মুহূর্তে মনস্থির করে কথা দিচ্ছি। তোমাকেও কথা দিতে হবে, আর তুমি এই সাংঘাতিক খেলায় মেতে থাকবে না। বীরেশ্বরকে ফেরাবার জন্য আমি প্রায় মরিয়া হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সেদিন। বীরেশ্বরের চোখে প্রথমে একটা গাঢ় স্নেহ নামল, তারপরেই জ্বলে উঠে বলল, প্রথম কথা, আমি বিয়েতে বিশ্বাস করি না। প্রধান কথা, আমার কোনো কাজের কোনো সমালোচনা আমি বরদাস্তও করি না। জ্বলে আমিও উঠলাম। তাহলে তুমি আমাকে কিভাবে চেয়েছিলে? স্ত্রীলোক সঙ্গী নিয়ে খুন জখমের দল পাকাতে? বীরেশ্বর ঠান্ডা গলায় বলল, না, যাকে ভালোবাসি তার সঙ্গে এক পথে চলতে চেয়েছিলাম। ঠিক আছে। চেয়ার ছেড়ে উঠল সে। এরপরে বীরেশ্বর আবার উধাও হয়ে গেল। পিছিয়ে পিছিয়ে আবার আমাদের পরীক্ষার তারিখ এগিয়ে এলো। আর ওইটুকু সময়ের মধ্যে কলকাতা শহর এমন অবস্থায় পৌঁছলো যেখানে মানুষের জীবনে নিরাপত্তা নামক কোনো শব্দের আর কোনো অস্তিত্বই রইল না। আমার বাবা তার এক জীবনে অনেক খেটে, অনেক কষ্টে, অনেক অনাহারে, অনিদ্রা জয় করে অথবা অগ্রাহ্য করে একটা ছোট কারখানা গড়ে তুলেছিলেন। তার দৌলতে সন্তোষপুরে সস্তায় জমি কিনে ছোট একটা বাড়ি তুলেছিলেন, একটা পুরনো গাড়িও কিনেছিলেন। তার সেই আজীবনের পরিশ্রমে গড়া কারখানাটা কারা পুড়িয়ে দিল একদিন। ঢিল ছুঁড়ে ছুঁড়ে গাড়িটাকে অকেজো করে দিল। পাড়ার প্রত্যেকটা বাড়ির দেয়ালকে মশিলিপ্ত করল, প্রত্যেকটা বাড়িকে সন্ত্রস্ত করে তুলল। খুনও হলো কিছু লোক। এই নিয়ে আমাদের কোনো নালিশ করার উপায় ছিল না সরকারি দপ্তরে। সেই সাহসী কারো ছিল না, কেননা পাড়ার সকলেই জানত তার ফলশ্রুতি হবে মৃত্যুকে ডেকে আনা। মৃত্যু কে চায়? নিজের জীবনের চেয়ে সেটা কি বেশি প্রিয়, বেশি মূল্যবান? অথচ সেই সব ছেলেদের আমরা চিনতাম, জানতাম। দলের মধ্যে এমন অনেক মুখ আমি ঝলসে উঠতে দেখেছি যারা এককালে আমারই অন্তরঙ্গ বন্ধু ছিল, আমার সহপাঠী ছিল। কোনো এক সন্ধ্যার অন্ধকারে বাড়ি ফিরতে ফিরতে গলির মুখে বীরেশ্বরকেও আমি দেখেছিলাম। তার হাতে শাড়িত ছোড়া চিকচিক করছিল। আমি থেমে গিয়ে বলেছিলাম, বীরেশ্বর, তুমি? বীরেশ্বর উগ্র চোখে তাকিয়ে বলেছিল, হ্যাঁ আমি। তা কি হয়েছে? কতদিন দেখিনি, কেমন আছো? আমার গলা নিজের থেকেই যেন ভিজে এসেছিল। তুমি কেমন আছো? বীরেশ্বরের গলাও ভিজে গেল মুহূর্তে। চোখের ইশারায় সে যে 3-4টে ছেলে তাকে ঘিরে ফিসফিস করে কথা বলছিল তাদের চলে যেতে বলল। ছোড়াটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলল বুকের মধ্যে। আস্তে ডাকল, রাধা। আমার অনুরাধা নামের অনুটা মাঝে মাঝেই এমনি বাদ দিত বীরেশ্বর। বীরেশ্বরের গাঢ় গলায় এই ডাক শুনে আমি চঞ্চল হলাম। বললাম, এখানে দাঁড়িয়ে কি করছিলে? যদিও আমি মনে মনে ঠিকই বুঝতে পারছিলাম যে সে কি করছে, তবু না বোঝার ভান করে সরল চোখে তাকালাম। বীরেশ্বর বলল, যা আমার কাজ। আমি নিঃশ্বাস চেপে বললাম, কবে এসেছো কলকাতায়? নাকি বরাবরই আছো, শুধু আমি জানি না? চুপ করে থেকে বীরেশ্বর বলল, ভয়, ডর, মায়া, মমতা, এসব বৃত্তির ছোট ছোট টুকরো এখনো যে বিষাক্ত ঘায়ের মতো আমার বুকের মধ্যে কোথাও কোথাও আটকে আছে, সে কথা তোমাকে দেখলেই কেবল বুঝতে পারি। তোমার চেয়ে বড় শত্রু আর আমার জীবনে কে আছে? তাহলে তোমার ওই ছোড়াটা দিয়ে আমাকেই আজ বিদ্ধ পারো না? অন্য একটা লোক অন্তত বেঁচে যাবে। বীরেশ্বর থতমত খেয়ে গিয়ে বলল, এসব বাজে ফাজলামি আমি ভালোবাসি না। বীরেশ্বর, বলো, তুমি কলেজে সব কিছুতেই 1 নম্বরে ছিলে, এমন নিচু স্তরে তোমাকে কোন দুর্বুদ্ধি টেনে নামালো? আর যেই হোক, তুমি যে নাও তা তো বোঝাই যাচ্ছে। যাও, এবার নিজের চরকায় তেল দাও গিয়ে। বড়লোক বাপের বাড়ি গিয়ে খাটে পালঙ্কে বিশ্রাম করো। যা বোঝো না তা নিয়ে কোনো কথা বলো না। রাগে গড়গড় করে উঠে সেখানেই সে তেজি ঘোড়ার মতো পা দাপড়াল। বললাম, বাপ আর বড়লোক নেই। তোমরা তো অন্যের পরিশ্রমের ঘাম শুষেই দেশ উদ্ধার করছো। তুমি আমাকে গলা টিপে মেরে ফেললেও বলবো তোমরা ঘৃণ্য ঘৃণ্য ঘৃণ্য। আমি রেগে হন হন করে এগিয়ে গেলাম।
কিছুকালের মধ্যেই বীরেশ্বরের নাম দেখলাম সকলের মুখে মুখে ফিরছে। শোনা যাচ্ছে সাংঘাতিক সব অপকর্মের সেই নাকি আসল সারথি, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের পাড়ায় আর তখন টেকা যাচ্ছিল না। ধন মান প্রাণ নিয়ে সকলেই রুদ্ধশ্বাস। ব্যবসায় সর্বস্ব হারিয়ে আমার হতোদ্যম ভগ্নস্বাস্থ্য বাবাও একদিন বললেন, থাক বাড়িঘর পড়ে, চলো আমরা কোথাও পালিয়ে যাই। আমার মা বাবার সন্তান সংখ্যা খুব কম, আমি আর আমার দিদি। দিদির বিয়ে হয়ে গেছে অনেক দিন। জামাইবাবু পুনেতে কাজ করেন, আর আমি MA পরীক্ষায় পিছু হটা দেখতে দেখতে এক স্কুল মাস্টারিতে নাম লিখিয়েছি। সুতরাং সংসারটা ছোটই। মাও বললেন তাই ভালো, 3 জন তো মানুষ, সস্তায় 2খানা ঘর ভাড়া নিলেই আমাদের চলে যাবে। বাবা হঠাৎ বললেন, জানি শোনো, কাল না আমি বীরেশ্বরকে দেখলাম। কি ছেলে, কি হয়ে গেল! তোর সঙ্গে কত আসতো, কি মিষ্টি কথা, কি মিষ্টি ব্যবহার। কোথায় দেখলে, কোথায়? আমি আগ্রহে অধীর হয়ে উঠলাম। পরেশ সেনের বাড়ির রোয়াকে দাঁড়িয়েছিল। বলল, ওর বাবা এ পাড়াতেই থাকেন, তাই মাঝে মাঝে আসে। ওর বাবা? তাই নাকি? চিনিস? নিশ্চয়ই। বিয়ে ফার্স্ট ইয়ারে থাকতে একবার কত ঘটা পটা করে বীরেশ্বরের জন্মদিন হলো। আমরা সব বন্ধুরা গেলাম। ওরা তখন আমার স্টেটে থাকতো। ওর বাবা তখন মস্ত চাকরি করতেন, একটা গাড়ি ছিল। আমাদের সকলকে বীরেশ্বর গাড়ি চালিয়ে ফিরিয়ে দিয়ে গিয়েছিল সেদিন যার যার বাড়িতে। তাহলে ওই মরা পোড়া সন্তোষপুরে এসে বাড়ি নিলেন কেন ভদ্রলোক? বোধহয় ভাড়া বাড়ি নয়, নিজেদেরই বাড়ি। আমাদের মতোই সস্তায় জমি কিনেছিলেন বোধহয় অনেক আগে। অবশ্য ওর আর ভয় কি, ওর ছেলেই তো নেতা। বাবার মুখে বিরক্তির রেখা স্পষ্ট হলো। 2-1 দিনের মধ্যেই আমার সঙ্গেও দেখা হলো বীরেশ্বরে, তেমনি বাড়ি ফেরার পথে সন্ধ্যের অন্ধকারে, ঠিক সেই জায়গাটাতে। সেদিন বীরেশ্বর এগিয়ে এলো। এই যে, কি খবর? তোমার কি খবর? মনে পড়লে এর আগের দিন ওকে ঘৃণা করে আমি চলে গেছিলাম। সেই ঘৃণার বদলে ওর অমন নির্ভাদ শান্ত ভঙ্গি দেখে আমি আর রাগ করতে পারলাম না। তাছাড়া ও যে বীরেশ্বর, এটা আমি ভুলি কি করে? আর কেউ না জানো, আমি তো জানি আমার কুমারী হৃদয়ে এই ভয়ঙ্কর বীরেশ্বর কতখানি জায়গা জুড়ে আছে। ওর জন্য নিঃশব্দে আমি কত কষ্ট পাচ্ছি। চুপ করে থেকে বললাম, বাবার সঙ্গে তোমার দেখা হয়েছিল সোমবার? সোমবার? এক পলক ভেবে বলে, হ্যাঁ, সোমবার আমি এসেছিলাম। এসেছিলাম কেন? থাকুনি? তোমার বাবা মা তো এই পাড়াতেই আছেন বলেছ। বাবা মার সঙ্গে আমার কি? তুমি তাদের ছেলে, সেজন্য কি করতে হবে? সেটাই তোমার বাড়ি, তারাই তোমাকে খাইয়ে পড়িয়ে এতটা বড় করে তুলেছেন। না করে আর উদ্ধার কি? আমি তো আর জোর করে তাদের ছেলে হয়ে জন্মাইনি, তাদের গরজেই আমার জন্ম। আমার আগেও আমার মা 8 বার গর্ভবতী হয়েছিলেন, 3টে মরে বেঁচেছে, আর বাকি 6টার মধ্যে এক দিদি বিধবা হয়ে আবার ফেরত এসেছে বাপের বাড়িতে। অন্য 2 জন আরামের তেলে গড়াগড়ি খাচ্ছে। দাদাদের একজন জেলে, আরেকজন পিতৃভক্ত, আর এই হতভাগ্য আমি মানুষের বুকে ছুরি বসাচ্ছি। মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। সঙ্গে সঙ্গে ওর চোখের দিকে তাকিয়ে যেন ভয় পেলাম। অন্ধকারে ওর চোখ সাপদের মতো জ্বলে উঠেছিল। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ ঠিক তাই। যা পাপ, যা পচা গলা দুর্গন্ধের ডিপো, তা এমনি করেই সাবার করা উচিত। আমিও দাঁতে দাঁত চেপে বললাম, তোমাকে আমি ধরিয়ে দেবো পুলিশে। পারো তো দিও। পারবো পারবো, নিশ্চয়ই পারবো। আমার কান্না এসে গেছিল গলায়, আর সেজন্য নিজেকে আমার 2 হাতে চড়াতে ইচ্ছা করলো। আশ্চর্য, তবে এই বীরেশ্বরকে আমি ভালো না বেশে পারি না কেন? বীরেশ্বর একটু হাসল। ওর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চুলের ভেতরে আঙুল ডুবিয়ে বলল, আমার দেশের কাছে আমার কেউ কিছু না। বাপ মা ভাই বোন আত্মীয় পরিজন সব সব কুয়াশা। শুধু তুমি একটা বিন্দু সিন্ধু হয়ে এখনো সম্পূর্ণ মুক্ত হতে দিচ্ছ না। বললাম, তোমার নামে হুলিয়া বেরিয়েছে, সে কথা কি জানো? জানি। কোন সাহসে ঘুরে বেড়াও? সাহসের অভাব কবে দেখেছো?
ঠিক যেন আমার একটা চুলের ডগা ওরা ছুতে পারবে না কখনো। নিশ্চয়ই পারবে। মিলিটারি নামছে, খবর রাখো না? সব আমি একদিন নিশ্চিহ্ন করে দেব। বীরেশ্বর, বলো, এ রাস্তা তুমি ছেড়ে দাও। তুমি জানো না তুমি কি করছো। একটা উন্মত্ত নেশায় আচ্ছন্ন হয়ে দিন কাটছে তোমার। বীরেশ্বর, তুমি ফেরো, তুমি ফেরো। আমি ঢোক গিললাম। বীরেশ্বর আনমনা হয়ে বলল, অসম্ভব। তোমাদের বাড়ির ঠিকানা কি আমাকে বলো। কি দরকার? আমি তোমার মা বাবার সঙ্গে দেখা করব। তোমার কি ধারণা আমি আমার মা বাবাকে গ্রাহ্য করি? বলো না ঠিকানাটা কি। তার চেয়ে বাড়ি যাও। আমার সঙ্গে কথা বলছো দেখতে পেলে টিকটিকিরা তোমার নামে হুলিয়া বার করবে। তাছাড়া সুরের বাচ্চা তো একটা নয়, অনেক। সব কটা হারামজাদাই তো গদির লোভে পেছন ঘষাচ্ছে। একসময় তো পড়াশুনো করতে, গৃহস্থ ছিলে, ভদ্র ছিলে। দয়া করে মুখ খারাপ অন্তত করো না। তোমার বাবার নাম আমার মনে আছে। ঠিকানা না দিলেও পাড়া খুঁজে আমি তার বাড়ি বার করতে পারবো। আচ্ছা, চলি। হাঁটতে শুরু করেছিলাম। দ্রুত এগিয়ে এসে বীরেশ্বর বলল, একটা কথা শুনবে রাধা? কি? আমি এক্ষুনি আমার আস্তানায় ফিরে যাচ্ছি। সত্যি বলতে তোমার জন্যই এখানে একটু দাঁড়িয়েছিলাম। আমি জানি স্কুল থেকে এ পথেই তুমি বাড়ি ফেরো। এই খামটা একটু রাখতে পারবে তোমার কাছে? সে হাত বাড়িয়ে দিল। আমি সভয়ে সরে গিয়ে বললাম, না বাপু, তোমাদের ওসব কাগজ পাতিকে আমি খুব ভয় পাই। প্লিজ লক্ষ্মীজি। বীরেশ্বর কাকুতি করল। এটা আর কারো কাছে রাখার সাহস নেই আমার। কাউকেই আমি বিশ্বাস করি না তোমাকে ছাড়া। শোনো, আমার কাজ রাত্রে এ পাড়ায় থাকার কথা ছিল, কিন্তু খবর পেয়েছি মধ্যরাত্রে এখানে তল্লাশি হবে। বুঝতেই পারছো কেন আমাকে পালাতে হচ্ছে। কাল ভোর 5টায় একটা লোক এসে এটা নিয়ে যাবে তোমার কাছ থেকে। কথা ছিল আমি তাকে সকালে আমার সঙ্গে নিয়ে যাব, কিন্তু তার মানে তুমি আমাকে বিপদে ফেলতে চাও? বিপদের কিছু নেই রাধা, শুধু একটা ছোট্ট ম্যাপ আছে। আমার ঠিকানা তেমন বুঝলে তুমি এটা ছেড়ে ফেলো। তোমার ঠিকানা? তাহলে তোমার একটা ঠিকানা আছে? ঠিকানা নেই বলতে পারো, নিশানা। কোন দেশের কোন জঙ্গলের কোন অংশে আছি তারই চিহ্ন এঁকে দিয়েছি। এই নিশানা ধরে লোকটা যাবে আমার ওখানে। ও গেলে আমি সরব। ঠিক জায়গায় বেছে নিয়েছ। অতি দুঃখে আমি হাসলাম। যেমন জন্তু জানোয়ারের মতো স্বভাব হয়েছে, বাসস্থানও ঠিক তারই উপযোগী। আমি যদি পুলিশকে জানিয়ে দিই? তা তুমি পারবে না। মানুষ কি পারে আর কি পারে না তা কেউ বলতে পারে? আমি কি কখনো কল্পনা করেছি যে তুমি এমন মনুষ্যত্ববোধের হতে হবে? না না বীরেশ্বর, আমি তোমার কোনো কাজেরই সহায় হব না। না, অসম্ভব। রোগীকে ভালোবাসি বলে তার রোগকে ভালোবাসতে পারবো না। রাধা, না। রাধা, না। আমার রাধা, আমার একমাত্র আলো। বীরেশ্বরের হিংস্র চোখে নিবিড় প্রেম ছায়া হয়ে নেমে এলো। আমি অভিভূত হলাম। আমার চোখে জল ভরে গেল। আমি খামটা হাতে নিয়ে বললাম, কিন্তু আর কোনোদিন আমাকে তুমি কিছু অনুরোধ করো না। বীরেশ্বর বলল, না। দ্রুত পায়ে বাড়ি ফিরে এলাম আমি। এসেই সর্বপ্রথম খামটা জল দিয়ে খুলে ঠিকানাটা কি তা জানতে চেষ্টা করলাম। বীরেশ্বরের গতিবিধি রহস্যাবৃত ছিল। লোকেরা ওকে মরীচিকার মতো হঠাৎ হঠাৎ এখানে ওখানে দেখতে পেত, কিন্তু কেউ জানতো না ও কোথায় থাকে। আমি মনে মনে ভাবলাম, যদি প্রয়োজন হয় আমি যাব ওর বাসস্থানে। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনব এই সর্বনাশা পথ থেকে। ওর জান্তব হৃদয়ে আমার জন্য এখনো যে এক ফোঁটা মনুষ্যত্ব বোধ অবশিষ্ট আছে, সেটাকে আমি কাজে লাগাব। ছোট্ট এক টুকরো কাগজ, সাংকেতিক ভাষায় নির্দেশ আছে। আমি চেষ্টা করে জায়গাটা আবিষ্কার করে ফেললাম। আমি বুঝতে পারলাম কোন পথে কিভাবে সেখানে পৌঁছানো যায়। বীরেশ্বরের জন্য আমার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছিল। ভালোবাসার ভারে সমস্ত মন টনটন করছিল। আমি ভাবতে চেষ্টা করছিলাম, এত ভালো আমি ওকে কবে বাসলাম। আমি প্রতিজ্ঞা করলাম, ও
ও যত দোষই করুক আমি ওকে ক্ষমা করব। হোক খুনি, হোক ডাকাত, আমি রক্ষা করব ওকে। আমি ওকে ফিরিয়ে আনবো ওর সুস্থ চৈতন্যে। এর মধ্যে একটা ভীষণ ভয় নেমে এলো পাড়ার মধ্যে। অদূরে 2-4টে বোমা অথবা গুলির আওয়াজ কানে এলো। লোকজনেরা ছুটি করে যে যার ঘরে গিয়ে জানলা দরজা সব বন্ধ করে দিল। আমি উদ্গ্রীব হয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। ভাবলাম বীরেশ্বরের অনুমান ঠিক, পুলিশই এসেছে পাড়া তল্লাশিতে। আমার ভয় করছিল, মনে হচ্ছিল বীরেশ্বর বুঝি এখনো পালাতে পারেনি। আমি মনে প্রাণে ভগবানকে ডেকে বলছিলাম, হে প্রভু, তুমি ওকে রক্ষা করো। খানিক বাদে গোলমাল থেমে গেল। না, পুলিশ আসেনি। অন্য কোথাও কি হলো কে জানে। দলে দলে সংঘর্ষ তো লেগেই আছে। এসব এ পাড়ায় জল ভাত, কেউ গ্রাহ্য করে না। সুতরাং রাত বাড়লে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে কারোর কোনো অসুবিধাই হলো না। কিন্তু শেষ রাত্রের দিকে আমার ঘুমটা পাতলা হয়ে এলো। আমার মনে ছিল যে ভোর 5টায় লোকটা আসবে ঠিকানা নিতে। তাছাড়া ওই কোলাহলের মধ্যে বীরেশ্বরের কোনো বিপদ লুকোনো ছিল কিনা সেই সংশয় আমাকে ঠিক ভালো করে ঘুমোতে দেয়নি। আমি আমার বিছানা ছেড়ে উঠে পড়লাম। আলো জ্বাললাম না, পাছে কারো ঘুম ভেঙে যায়। ভোর ভোর গন্ধে এখন ভরে গেছে ঘর। হাওয়াটা শীতল শান্ত, খুব ভালো লাগছিল। মনে করতে পারছিলাম না আর কবে এমন সুন্দর সকাল আমি দেখেছি। মুখ হাত ধুয়ে এসে বাইরের দরজার কাছে অপেক্ষা করছিলাম। লোকটা ঠিক কাঁটায় কাঁটায় 5টাতে এলো। লোকটার চেহারা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তার মাথা মুখ চাদরে ঢাকা ছিল। সে তার পরিচয় দিল। আমিও খামটা তার হাতে দিলাম। চলে যাচ্ছিল। উদ্বেগ সামলাতে না পেরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, কাল রাত 8টা 8:30 নাগাদ পাড়ায় একটা গোলমাল হয়েছে। আপনি কি জানেন ব্যাপারটা আসলে কি? লোকটা থমকে দাঁড়িয়ে আমাকে দেখল। তারপর জলদ গম্ভীর স্বরে বলল, একটা টিকটিকিকে জ্যান্ত পোড়ানো হয়েছে। কি? লোকটা দাঁড়ালো না, চলে গেল হন হন করে। ফিরে এসে বিছানায় শুয়েছিলাম আবার, কিন্তু শুতে আর ভালো লাগলো না। একেবারে উঠে পড়ে মুখ চোখ ধুয়ে রাস্তার ধারের বারান্দায় এসে দাঁড়ালাম। বাড়িটা একতলা। বারান্দায় দাঁড়ালে পথচারীদের হাতের নাগালে পাওয়া যায়, কথা বলা যায়, এবং বলাই বাহুল্য সকালের প্রথম আগন্তুক সাধারণত ঠিকে ঝিরাই হয়ে থাকে। কিন্তু তার বদলে আমি আমাদের একজন প্রৌঢ়া প্রতিবেশিনী বিশ্বাস মাসিমাকে আলু থালু বেশে ছুটে আসতে দেখলাম। স্বভাবতই জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মাসিমা? মাসিমা কেঁদে ফেললেন। চোখ মুছে বললেন, খবর শুনেছ তো? না, কি? পরেশ সেনকে কাল লাইট পোস্টের সঙ্গে বেঁধে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে। সে কি? আমি প্রায় পুড়ে যাচ্ছিলাম। কি হবে অনু, বলো তো? এরপরে কোন দিন কার পালা আসে কে জানে। পরেশবাবুরা আর আমরা হলাম এ পাড়ার প্রথম বাসিন্দা। কত ভাব, কত ভালোবাসা, যেন এক বাড়ি এক আত্মা। আর জানো তো কি চমৎকার মানুষ। মাসিমার গলার হেঁচকি উঠল। আমিও প্রায় কেঁদে ফেলে বললাম, এই সর্বনাশ কারা করলো মাসিমা? আর কারা? মাসিমা কপালে করাঘাত করলেন। যারা করে, ওই বীরেশ্বর রায়ের চেলারা। শুনলাম সে নাকি নিজে দাঁড়িয়ে পেট্রোল ঢালিয়েছে। বীরেশ্বর বোমা, পাইপ গান ছোড়া, লাঠি, বন্দুক, পিস্তল নিয়ে প্রথমে কয়েকটা ছেলে বাড়ির ভেতরে ঢুকে টেনে আনে ভদ্রলোককে। তারপরে মাসিমার গলায় আর আওয়াজ ফোটে না। আমি ভাবতেই থাকি, আশেপাশের লোকজনেরা তখন কি করছিল? বাড়ি তো ওখানে একটা নয়। সবাই কি ভয়ে দরজা বন্ধ করে বসেছিল? জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এলে তো আগে গায়ের লোকেরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তো। এরা কি বাঘের থেকেও ভয়াবহ? মাসিমা আস্তে আস্তে বললেন, অত্যাচার সহ্য করতে না পেরে উনি কাল নাকি থানায় গিয়ে পুলিশকে এর একটা বিহিত করতে বলে এসেছিলেন। কথা ছিল রাত্রে সৈন্য ফিরিয়ে তল্লাশি হবে। তা তো হলোই না। মাঝখান থেকে কিভাবে প্রাণটা গেল। আমার হাতটা বারান্দার রেলিংয়ে বসে গিয়েছিল। মনে পড়েছিল 2 দিন আগেই বাবা বীরেশ্বরকে পরেশ সেনের বারান্দায় দেখেছিলেন। কি করতে গিয়েছিল সে? কি বলতে গেছিল? আর তারপরেই কেন পরেশ সেন খবর দিলেন পুলিশে? কখন চলে গেলেন মাসিমা? এক সময় আমিও আমাকে আমার শোবার ঘরের আয়নার কাছে দাঁড়িয়ে বাসি চুল সাব্যস্ত করতে দেখলাম, ব্যাগ নিতে দেখলাম, তারপর শাড়ি বদলে স্যান্ডেল পায়ে তাড়াতাড়ি নেমে আসতে দেখলাম পথে। পথ তখনও নির্জন।
তখনও ভোরের গন্ধ মেখে পবিত্র, তখনও আমার মা বাবা ঘুম ভেঙে ওঠেনি। আমি স্বপ্নে পাওয়া মহাচ্ছন্ন লোকের মতো যেন ভোরের মধ্যে গলি পেরিয়ে সদর রাস্তায় এসে পৌঁছলাম। এসেই ট্যাক্সি পেয়ে গেলাম একটা। আমার আর তস্যই ছিল না। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম এই দুরূহ কর্তব্যবোধ এবং বিবেকের তাড়না দীর্ঘস্থায়ী হবে না। তাই বাতাসের মতো উড়ে চলে গেছিলাম গন্তব্যে। ঠিকানাটা বুঝিয়ে বুক থেকে সমস্ত বাতাস খসিয়ে দিয়েছিলাম। তারপর কি করে যে বাড়ি এলাম বাড়িতে আমি জানি না। আমার একান্ত গোপন যন্ত্রণা আমাকে বিবশ করে ফেলেছিল। মাথার মধ্যে হাজার বৃশ্চিক গভীরভাবে দংশন করছিল। আমার পৃথিবীর থেকে সব আলো নিভে গেল। আমি বিশ্বাস নিতে পারছিলাম না। আমার মা আমার গায়ে দিয়ে বলেছিলেন, ইস কি জ্বর, কপাল যে পুড়ে যাচ্ছে, কোথায় গিয়েছিলি ভোর না হতেই? কোথা থেকে এমন গা ভরা জ্বর নিয়ে এলি? বাবা দৌড়ে ডাক্তার আনতে গেছিলেন, আর আমার চেতনা জুড়ে পরের সেনের আত্মা একটা প্রতিকারের আকাঙ্ক্ষায় কেঁদে কেঁদে ফিরছিল। আমি বলেছিলাম, আপনি শান্ত হন, আপনাকে উপলক্ষ করে সকলের শান্তির জন্য এই তো খানিক আগে আমি আমার হৃৎপিণ্ড খসিয়ে দিয়ে এসেছি। কাল সকালের খবরের কাগজেই দেখতে পাবেন সব। কিন্তু অতক্ষণও অপেক্ষা করতে হলো না। টেলিগ্রামটা রাত্রিবেলায় বেরিয়ে গেছিল। কাগজের প্রথম পৃষ্ঠায় অন্তিম শয়নে শুয়েছিল বীরেশ্বর। ছবিটা খুব স্পষ্ট আর পরিষ্কার উঠেছিল বলে চিনতে একটুও কষ্ট হচ্ছিল না। তেমনি ঘন চুল, চুলের ঢেউ, সুন্দর কপাল, তীক্ষ্ণ নাক, দৃঢ়বদ্ধ চিবুক। আমি অন্ধকার চোখে দেখেছিলাম। বাবা পড়তে পড়তে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আহা, বনের মধ্যে ঘুমিয়েছিল ছেলেটা, এই সময় সন্ধান পেয়ে পুলিশ ওকে ঘিরে ফেলেছে। কিন্তু তা বলে নিরস্ত ছিল না। এই যে লিখেছে দেখ, তল্পি তল্পা দেয়া বিচিত্র রঙের ছেঁড়া ফতুয়ার বস্ত্র গোপন পকেটে বোমা এবং পিস্তল ছিল। চমকে ঘুম ভেঙে উঠেই সে এক হাতে বোমা আর এক হাতে পিস্তল ছুটতে আরম্ভ করে। দু একজনকে জখমও করে, কিন্তু পলাবার সুযোগ পায়নি। তার আগেই পুলিশের গুলি লেগে পড়ে যায় মাটিতে, আর অল্পক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে। তার মুখে শেষ কথা ছিল, জানি কে তোমাদের সন্ধান দিয়েছে, তাকে বলো সে ঠিক কাজই করেছে। আমি সত্যিই বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। এ জীবন বহন করার মতো শক্তি আমার নিজের থেকে ফুরিয়ে এসেছিল। বাবা পড়া শেষ করে উঠলেন, নিঃশব্দে চলে গেলেন অন্য ঘরে। মা চুপ করে দাঁড়িয়ে থাকলেন জানলায়। আমি পাশ ফিরলাম। সেই সময় অবাধ্যভাবে আমার শরীরটা ঝেঁকে ঝেঁকে উঠছিল। আমি শব্দহীন চিৎকারে বলছিলাম, জীবন আমার কাছেও কম বোঝা নয় বীরেশ্বর, আমাকে তুমি ডেকে নাও। আমি আর পারছি না। তোমার বিচ্ছেদ সহ্য করার শক্তি আমার আর অবশিষ্ট নেই। যদি আত্মহত্যা মহাপাপ হয়, সে পাপও আমি করতে রাজি আছি তোমার জন্য। কিন্তু তার আগে তুমি আমাকে ক্ষমা করো, আর তোমাকে ক্ষমা করুন ঈশ্বর। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো আমাকে করে আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।